প্রস্তাবিত বাজেটকে আমি বলবো যে এটা যে নামটা এত সুন্দর দেওয়া হয়েছে, বৈষম্যহীন এবং টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়, সেটার জন্য যে যে ধরনের প্রক্ষেপণ, অর্থ বরাদ্দ কিংবা চিন্তা ভাবনা আরো করা এবং যে ধরনের সাজুজ্য রাখার দরকার ছিল সেটা লক্ষ্য করা যায় না। কারণ বাজেট ফ্রেমওয়ার্কটা, কাঠামোটা যদি দেখি, কাঠামোটা একই রয়েছে, সেখান থেকে কোনো জায়গায় একটু বাড়ানো, কোনো জায়গায় একটু কমানো হয়েছে। সেইটা না করে আরো একটু সুচিন্তিত ভাবে আহ, যদি করা যেত তাহলে কিন্তু এটা আরো আশানুরূপ হতো এবং সেটা টেকসই অর্থনৈতিক পথে যাওয়া কিংবা অর্থনৈতিক স্থিতিশীলতা, সেগুলো হয়তো আহ, বাস্তবায়ন করা সম্ভব হতো। এই বাজেটটা আসলে যে অর্থনৈতিক পটভূমিতে তৈরি হয়েছে সেটা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। কারণ একদিকে মূল্যস্ফীতি প্রবৃদ্ধি, আরেকদিকে স্বল্প বিনিয়োগ এবং বেকারত্ব, এইগুলো একসাথে করে বাজেট তৈরি করা খুব ডিফিকাল্ট। কারণ আপনার মূল্যস্ফীতির জন্য যে সংকোচনমূলক মুদ্রানীতি এবং সংকোচনমূলক রাজস্ব নীতি, অর্থাৎ সরকারি ব্যয় ইত্যাদি কমানোর বিষয় রয়েছে, উন্নয়ন, সেখানে উন্নয়নও ব্যাহত হতে পারে। কিন্তু আবার আমাদের চাহিদা, বিনিয়োগের চাহিদা অনেক, কর্মসংস্থানের চাহিদা অনেক, সেই দিক থেকে মূল্যস্ফীতিটাকে একটা প্রাথমিক একটা অন্যতম লক্ষ্যমাত্রা হিসাবে ধরে নিয়ে এই বাজেটটা নির্ধারণ করা হয়েছে। সেই জন্য আমরা দেখছি যে বাজেটের আকারটা কমেছে আগের বারের চাইতে, যেটা কিনা আমাদের এই পর্যন্ত যতগুলো বাজেট দেওয়া হয়েছে তার মধ্যে একটা ব্যতিক্রমী ঘটনা। কিন্তু আবার দেখি, যদি আমরা দেখি যে বাজেটের যে বাস্তবায়ন হয়ে থাকে করে সাধারণত 80 শতাংশের একটু উপরে, সেই দিক থেকে করতে গেলে যে বাজেট বেশি দিয়েও যে খুব একটা লাভ হয় কিংবা হতো তা নয়। তো এটা একটা বিষয়। সেই দিক থেকে বাজেটের অ্যাপ্রোচটা যে সংরক্ষণশীল কিংবা রক্ষণশীল যেটা বলি, যে অর্থনৈতিক চ্যালেঞ্জের সময় একটা রক্ষণশীল বাজেটের দিকে যাওয়া হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে মূল্যস্ফীতিকে কে মাথায় রেখে কিছু কিছু কর প্রস্তাবনা করা হয়েছে। যেমন কর প্রস্তাবনার ক্ষেত্রে যেমন করমুক্ত আয়ের সীমানা, সেটা 3.5 লাখ টাকা থেকে 3,75,000 টাকা করা হয়েছে। আবার যারা জুলাই অভ্যুত্থানে আহত হয়েছেন, যারা অফিসিয়ালি রেজিস্টার, তাদের জন্য করমুক্ত আয়ের সীমারেখা 5,25,000 টাকা করা হয়েছে। এগুলো ভালো ভালো পদক্ষেপ, কিন্তু দেখেন 3.5 লাখ থেকে 3,75,000 টাকা, এখানে 25,000 টাকার একটা ফারাক রয়েছে। কিন্তু মূল্যস্ফীতি তো 9 শতাংশের উপরে গত প্রায় 3 বছর থেকে, সেইখানে কতখানি পুরোটা স্বস্তি দিতে পারবে না, সেটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে করের বিন্যাসের ক্ষেত্রে বিভিন্ন স্ল্যাব করা হয়েছে, সেখানে যে 5 শতাংশ করে স্ল্যাবে স্ল্যাবে বাড়ানো হয়েছে, সেই বাড়ানোটার ফলে কাদের উপর ট্যাক্সটা বৃদ্ধি বেশি হবে? আমরা হিসাব করে দেখেছি যে মধ্যম আয়ের লোকেদের উপরে যে কর প্রবৃদ্ধি, কর দেওয়ার হারটা মানে বর্ধিত করটা হারটা বেশি হবে তারাই, উচ্চ আয়ের লোকেদের চাইতে। এটা একটা। তো সুতরাং এখানে যে বাজেটকে বলা হচ্ছে যে বৈষম্যহীন এবং টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার জন্য যে একটা বাজেট করা হয়েছে, তো সেটার ক্ষেত্রে একটু অ্যানোমেলি হবে, কারণ এটা তো বৈষম্য কমাচ্ছে না। আর করের ক্ষেত্রে আরেকটা কথা আমরা বলতে চাই, সেটা হচ্ছে যে অঞ্চলগুলোকে এক করে অঞ্চল ভিত্তিক যে ন্যূনতম কর হার, এটা একীভূত করে একটা একক সংখ্যা অর্থাৎ 5,000 টাকা করা হয়েছে। কিন্তু আমরা জানি যে বাংলাদেশের সব জেলায়, সব এলাকায় তো আয় এক না। তারপরে সবাই যে সরকারি সেবা একই রকম ভাবে নেয় সেটাও না। সুতরাং একটা একরকম করে দিলে তো সেটাও তো আবার বৈষম্যের একটা সুযোগ সৃষ্টি করে দেয়। এটি একটি বিষয়। আর মূল্যস্ফীতির মধ্যে যদি থাকি, আরেকটা বিষয় যে এই সময়ে আপনার একেবারে দরিদ্র জনগণ, মার্জিনালাইজ প্রান্তিক পর্যায়ের জনগণের জন্য যে সামাজিক সুরক্ষা, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি, সেখানে কিছু পরিবর্তন করা হয়েছে। আপনারা জানেন যে সেখানে আগে ছিল 140টার মতো কর্মসূচি, সেগুলোকে কমিয়ে, কারণ ওখানে একই ওভারল্যাপিং ছিল, সেটাকে কমিয়ে 95টা করা হয়েছে। কিন্তু বরাদ্দটাও কিছু কমানো হয়েছে। যদিও কারো কারো ভাতা কিছুটা বাড়ানো হয়েছে 50 থেকে 100 টাকা, সেখানেও আমি বলবো যে মূল্যস্ফীতির কথা বিবেচনা করলে সেটা একেবারেই নগণ্য। আর প্রতি বছর তো বাড়ানো, অনেকদিন পর পর সেই ভাতাটার পরিমাণ বাড়ানো হয়, এটা একটা বিষয়।
আর আরেকটা বিষয় হচ্ছে যে যে সামাজিক সুরক্ষার যে অ্যালোকেশনটা দেওয়া হয়েছে সেখানে যে 1,16,000 কোটি টাকার মতো যেটা আছে, সেখানে একটা বিরাট অংশ চলে যাচ্ছে সরকারি চাকুরিজীবীদের যে পেনশন, সেটা সেটা 35,000 কোটি টাকার উপরে। আর আরেকটা হচ্ছে কৃষির ভর্তুকির জন্য 17,000 কোটি টাকার উপরে। আগে সরকারি চাকরিজীবীদের পেনশনের জন্য 35,000 কোটি টাকা, তো এই দুটো মিলে 52,000 কোটি টাকার উপরেই চলে যাচ্ছে। এটাকে বাদ দিলে প্রকৃত সামাজিক সুরক্ষার জন্য কতটা বরাদ্দ, সেটা হচ্ছে 64,000 কোটি টাকার সামান্য একটু বেশি। সুতরাং প্রকৃত বরাদ্দটা কিন্তু সামাজিক সুরক্ষা খাতে তেমন বাড়ছে না, এটা একটা বিষয়। তো কিন্তু আমাদের এই মূল্যস্ফীতির চাপ সয়ে নেওয়ার জন্য কিংবা এটা প্রশমন করার জন্য কিন্তু সামাজিক সুরক্ষা বেষ্টনী এটা একটা বড় অস্ত্র। তো এখন যদি আমরা ব্যয়ের দিকে দেখি, যে ব্যয়ের দিকে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে, সেখানে প্রায় 15টা খাতের মধ্যে 14টা খাতেই কিন্তু টাকার অঙ্কে বরাদ্দ কমেছে। কিন্তু একটা উদ্বেগজনক বিষয় যে এখানে শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষিতে বরাদ্দ কমে গেছে টাকার অঙ্কে। সবগুলো খাতই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা তো মানব সম্পদ উন্নয়নের কথা বলছি, সেদিক থেকে শিক্ষা, স্বাস্থ্য এটা খুব গুরুত্বপূর্ণ। আর যদি খাদ্য নিরাপত্তার কথা চিন্তা করি তাহলে কিন্তু কৃষিতে বরাদ্দ সবসময় বাড়ানো উচিত। যদিও সামগ্রিকভাবে রেভিনিউ বাজেট ধরলে এটা বেড়েছে, কিন্তু খুব কম। আহ এটা আর কি। তো মোটা দাগে এই সমস্ত বিষয়গুলি আমাদের নজরে পড়েছে, আমরা বিশ্লেষণ করছি। আর কয়েকটা জিনিস হচ্ছে যে বিনিয়োগের ক্ষেত্রে, বিনিয়োগটা তো আরেকটা বিষয়, বিরাট চ্যালেঞ্জ। তো সেইখানে আহ, বিনিয়োগের জন্য সুবিধা, বিদেশি বিনিয়োগ আনার উৎসাহিত করা, সুযোগ সুবিধা বৃদ্ধি করা ইত্যাদির জন্য একটা পিপিপি ফান্ড, অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপের জন্য একটা 5,040 কোটি টাকার একটা ফান্ড বরাদ্দ করা হয়েছে। এটা একটা ভালো উদ্যোগ, কিন্তু আমরা অতীতে দু একবার দেখেছি যে কিছু কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, খুব একটা আগায় না পিপিপি ফান্ডে, বিশেষ করে কারণ এখানে ব্যক্তি খাত যেই গতিময়তা চায়, গতিময়তার সাথে কাজ করে আমাদের, তো সেখানে পাবলিক সেক্টর তো এগিয়ে আসতে পারে না। তারা যদি না এগিয়ে আসে তাহলে এটা আসলে খুব কার্যকর হয় না। রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা সেটাও কিন্তু প্রবৃদ্ধিটা প্রায় 9% হবে, আহ, যদি আমরা রিভাইজড রেভিনিউ দেখি 2025 চলতি অর্থ বছরের তুলনায়, সেটাও কিন্তু অনেক। আর যদি আসলটা দেখি তাহলে তো আরো বেশি। তো এবং দেখা যাচ্ছে যে প্রতি বছরই কিন্তু যেটা লক্ষ্যমাত্রা দেওয়া হয় সেটার চাইতে অনেক পিছনে পড়ে থাকে। এবং আমরা কিছুদিন আগে একটা যখন সংবাদ সম্মেলন করলাম বাংলাদেশের অর্থনীতির চালচিত্র, তখন দেখলাম যে মার্চ পর্যন্ত যে আদায় হয়েছিল, এখন এপ্রিলে হয়তো একটু বেশি বেড়েছে, মার্চ পর্যন্ত আদায়ের যে ট্রেন্ডটা দেখলে, তো ওখানে ঘাটতি 1,00,000 কোটি টাকার মতো রয়ে যাবে। সেটা যদি আরো কমেও 70-80 হাজার কোটি টাকা থাকবে, তার মানে হচ্ছে যে আমাদের লক্ষ্যমাত্রাটা এখানে বেশি দেওয়া হয় কিন্তু এটা বাস্তবায়ন হয় না। সেটা যদি হয় তাহলে তো আমার বাজেট বাস্তবায়নের সমস্যা হয়ে যাবে। আরেকটা রাজস্ব কাঠামোর মধ্যে, হিসাব নিকাশের মধ্যে একটা খরচ, অন্যতম একটা খরচ হচ্ছে যে সুদের, সুদ করা, ফেরত দেওয়া, যেটা অভ্যন্তরীণ উৎস থেকে যে সরকার ঋণ করে কিংবা বিদেশ থেকে, সেইটার পরিমাণ এই চলতি অর্থ বছরে সংশোধিত অ্যামাউন্টের চাইতে সামান্য বেশি, 1,22,000 কোটি টাকা করা হয়েছে। কিন্তু আমার ধারণা যে এটা আরো বাড়বে, এই দায় দেনা পরিশোধের পরিমাণটা বাড়তে থাকে, তখন এইটা, এটার পরিমাণটাও বেড়ে যাবে। তখন এই রাজস্ব কাঠামোর মধ্যে একটা অভ্যন্তরীণ একটা মানে আহ, বিন্যাসটা করতে হতে পারে। আহ, কিন্তু মূল চ্যালেঞ্জটা রয়ে যাবে আসলে সম্পদ সঞ্চালন করাটা। আগামী অর্থ বছরে বাজেট ঘাটতি কম রাখা হয়েছে 3.6%। এটা মেটানোর জন্য ব্যাংক বরোয়িং এর উপর নির্ভর করতে হবে, তারপরে সঞ্চয়পত্র বিক্রি করতে হবে। এই দুটোই কিন্তু, দুটোর ব্যাপারে সরকারের খরচ করতে হয়। তো সরকার যদি বেশি ব্যাংক থেকে ঋণ নেয়, একদিকে ব্যক্তি খাতে সেখানে ঋণের ঘাটতি পড়ে যেতে পারে, তারপরে সরকারকে তো এটা সুদাসরে ফেরত দিতে হবে। ঠিক তেমনি সঞ্চয়পত্রের ক্ষেত্রে। আর আরেকটা অংশ, যদিও এখানে লক্ষ্যমাত্রাটা ব্যাংক বরং এর ক্ষেত্রে আগের বছরের চাইতে একটু কম রাখা হয়েছে, আরেকটা বিষয় যে আহ, বৈদেশিক উৎস থেকে সেটাও, সেখানেও
একটা মানে লক্ষ্যমাত্রা আছে, সেটা করতে পারলে ভালো। অনেক সময় আমরা সেটা ফ্লেক্সিবল টার্মসে লোন পেয়ে থাকি, সেটা দিয়ে পূরণ করা হয়। প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন যদি যদি আমরা একই ধারায় করি এবং কোনো ধরনের সংস্কার না করে, তাহলে কিন্তু এই বাস্তবায়নটা খুব একটা আহ, আশানুরূপ হবে না এবং একই রকমই হবে। পূর্ববর্তী ট্রেন্ডগুলোর এক মতোই হবে। এবং তার উপরে আরো একটা চ্যালেঞ্জিং বিষয় রয়েছে যে এই গত অর্থ বছরে, অর্থাৎ এই চলতি অর্থ বছরে যেই ধরনের সমস্যা সরকার ফেস করেছে, যেমন ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতি, তারপরে রাস্তায় উত্তাল অবস্থা, ব্যবসা বাণিজ্য, ব্যক্তি খাতের কর্মকাণ্ড, সাধারণ মানুষের কর্মকাণ্ড, এগুলো সবই ব্যাহত হয়েছে এবং হচ্ছে। সেটা যদি বজায় থাকে তাহলে বাজেট বাস্তবায়ন করাটা কঠিন হবে। এবং যদি আহ নির্বাচন নিয়ে আরো অনিশ্চয়তা রয়ে যায়, তাহলে মনে হয় যে আরো এই অস্থিরতাটা বাড়ে কিনা সেটা নিয়েও একটা উদ্বেগ এবং আশঙ্কা রয়ে গেছে।